ওকে, আমরা আজকের ক্লাসে হচ্ছে অ্যাকাউন্টিং ফর, আমরা আজকে আহ, যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে কি বেসিক্যালি অ্যাকাউন্টিং ফর ইন্স্যুরেন্স, এটা আলোচনা করবো আর কি আমরা। ওকে, আমরা ইন্স্যুরেন্স জানি, মোটামুটি ইন্স্যুরেন্স সম্পর্কে আমাদের মোটামুটি আইডিয়া আছে। ইন্স্যুরেন্স কি জিনিস? ওকে, বেসিক্যালি হচ্ছে কি এখানে আহ ক্ষতিপূরণ চুক্তি। সোজা কথা, ইন্স্যুরেন্স মানে হচ্ছে ক্ষতিপূরণ চুক্তি। ওকে, এখানে আমরা বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স করে থাকি, যেমন লাইফ ইন্স্যুরেন্স আছে, নন লাইফ ইন্স্যুরেন্স আছে। এগুলো নিয়ে আমরা খুব বেশি কথাবার্তা বলবো না, আমরা অঙ্ক নিয়ে একটু কথাবার্তা বলবো, মানে থিওরি নিয়ে আমরা খুব বেশি কথাবার্তা বলবো না আর কি। ওকে। ওকে, তাহলে আমরা একটু সূত্রগুলো যদি দেখি, যে আমরা যদি সূত্রগুলো একটু দেখি, প্রথম কথা হচ্ছে আমরা যদি সূত্রগুলো দেখি, ক্লেম ইনিশিয়েটেড বাট নট অ্যাডমিটেড। কেউ যদি ক্লেম করে, কেউ যদি ক্লেম করে, কেউ যদি ক্লেম করে, কেউ যদি ক্লেম করে, ক্লেম কি বলতেছে, ক্লেম ইনিশিয়েটেড বাট নট অ্যাডমিটেড। ক্লেম মানে হচ্ছে কি, ধরো ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে হয় এটা, যেমন কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে, অথবা আহ, অথবা আমরা ক্লেম ইনিশিয়েটেড বলতে বোঝায় যে, ধরো আমার ইন্স্যুরেন্স কোম্পানি, তুমি একটা কি অ্যাক্সিডেন্ট পলিসি করছো, বা একটা মোটরসাইকেলের জন্য, তোমার মোটরসাইকেলের জন্য একটা ইন্স্যুরেন্স করো, তোমার মোটরসাইকেলটা কোনো একটা অ্যাক্সিডেন্টে ইনজুর্ড হয়েছে বা ভেঙে গেছে। এখন তুমি ইন্স্যুরেন্স কোম্পানির কাছে বলবা যে ভাই আমার এটা, আমার একটা ইন্স্যুরেন্স আছে, অথবা একটা আমার এটা অ্যাক্সিডেন্টের জন্য ইন্স্যুরেন্স আছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন আমাকে এর এর বিপরীতে আমাকে টাকাটা দাও। এরকম যদি হয়, তখন এটা কি, তুমি ক্লেম করছো, যে তুমি ইন্স্যুরেন্সটা বলতেছো, ইন্স্যুরেন্সটা পাবা বলতেছো তুমি। ওকে, ইন্স্যুরেন্স কোম্পানির কাছে গিয়ে বলা, এটা হচ্ছে ক্লেম ইনিশিয়েটেড। আর এটা যদি হয় যে নট অ্যাডমিটেড, মানে হচ্ছে টাকাটা এখনো দেয় নাই, তার মানে হচ্ছে ক্লেম এক্সপেন্স ডেবিট আউটস্ট্যান্ডিং ক্লেম। তার মানে হচ্ছে নট অ্যাডমিটেড, মানে হচ্ছে এটা হয়তো তুমি বলছো যে আমার মোটরসাইকেলটা অ্যাক্সিডেন্টে এই ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি এখনো এটা নিয়ে কোনো কথাবার্তা বলে নাই। সোজা কথা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি এটা ফাইনালাইজ করে নাই, তখন হচ্ছে কি সংশ্লিষ্ট এক্সপেন্সটা ডেবিট আর আউটস্ট্যান্ডিং ক্লেমটা ক্রেডিট। এরপর হচ্ছে বোনাস ইউটিলাইজ ইন রিডাকশন অফ প্রিমিয়াম। বোনাস, বোনাস মানে কি, যেমন তুমি 4 বছর 5 বছরের জন্য কোনো যদি ইন্স্যুরেন্স করো, প্রতি বছর শেষে, প্রতি বছর শেষে, প্রতি বছর শেষে কি হয়, প্রতি বছর শেষে, প্রতি প্রতি বছরে প্রতি বছরে একটা বোনাস দেয়, টাকা দেয়, যেমন বছর শেষে একটা যে টাকাটা তোমাকে দেয় এটাকে বলা হয় বোনাস। তার মানে হচ্ছে তুমি যে 5 বছর 10 বছরের জন্য যে ইন্স্যুরেন্স করো, প্রতি বছর শেষে তোমাকে একটা এক্সট্রা একটা অ্যামাউন্ট তোমাকে দিবে, ওই ওই টাকাটাকে বলা হয় বোনাস বলা হয়। এই বোনাস যদি তুমি প্রিমিয়াম, এখন প্রিমিয়াম কি, কে বলতে পারবো প্রিমিয়াম কি, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে প্রিমিয়াম কি? তাহলে প্রিমিয়াম কি, প্রিমিয়াম মানে হচ্ছে তুমি ধরো 5 বছরের জন্য করছো, যদি তুমি ইন্স্যুরেন্স করছো 20 বছরের জন্য, প্রতি বছর তোমাকে 20,000 টাকা করে করে দিতে হবে, এরকম 20 বছরের জন্য তুমি একটা ইন্স্যুরেন্স করছো।
20 বছর পর তোমাকে এটা ওরা একটা পেমেন্ট দিবে, অথবা এরপর এর মধ্যে যদি তুমি যদি মারা যাও তাহলে তোমার আম, যারা তোমার উপর ডিপেন্ডেন্ট আছে বা নমিনি ওদেরকে পুরা পুরা 20 বছরে যে টাকাটা হইতো ওই টাকাটা দিয়ে দিবে। এটা একটা ইন্স্যুরেন্স বললাম আর কি। এই যে প্রতি বছর যে তুমি 20,000 টাকা করে করে দিচ্ছ, এটাকে বলা হয় হচ্ছে প্রিমিয়াম। আমরা যে কিস্তি বলি আর কি, মানে জীবন বীমার ক্ষেত্রে যে কিস্তিতে তুমি প্রতি মাস অথবা প্রতি বছর বা কন্ট্রাক্ট অনুসারে প্রতি মাসে বা প্রতি বছর দাও, এটাকে বলা হয় প্রিমিয়াম জীবন বীমার ক্ষেত্রে। ওকে। এইটা তুমি যদি বোনাস পাইছো, কিন্তু বোনাস তুমি এটা অ্যাডজাস্ট করবে কিসের পরিবর্তন, প্রিমিয়াম মানে প্রতি বছর যে টাকাটা দিতে হবে। বোনাস যে ধরো তুমি প্রিমিয়াম দিতে হবে 20,000, তুমি বোনাস পাইছো 15,000, ওকে বলো যে এটা তুমি অ্যাডজাস্ট করে দাও, বাকি 5,000 টাকা ক্যাশ দিচ্ছি। তার মানে হচ্ছে এটা তুমি বোনাস দিয়ে প্রিমিয়ামের টাকা দিয়ে দিচ্ছ। এটাকে বলা হয় বোনাস ইউটিলাইজেশন ইন রিডাকশন অফ প্রিমিয়াম। তার মানে হচ্ছে বোনাস এক্সপেন্স ডেবিট, প্রিমিয়াম রেভিনিউ ক্রেডিট। ইন্টারেস্ট অ্যাক্রুড অন সিকিউরিটিস, ইন্টারেস্ট বকেয়া আছে আর কি। জার্নালটা কার বুকে করা হচ্ছে? এটা কি যা সরি, বীমা কোম্পানি নাকি বীমা গ্রহীতা? বুঝি নাই। জার্নালটা কার অ্যাকাউন্টে করা হচ্ছে, বীমা গ্রহীতা নাকি বীমা কোম্পানি? এটা এটা হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্ট। এই রেভিনিউ অ্যাকাউন্ট কার কার ওখানে হবে বলো? এটা হচ্ছে বীমা, বীমা বীমা দাতা মানে কোম্পানি। আমি এজ এ কোম্পানি হিসেবে কোম্পানির ওখানে যে কাজগুলো করি ওটা কোম্পানির অ্যাকাউন্টে, মানে বীমা দাতা। ওকে। তারপর তাহলে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট। আউটস্ট্যান্ডিং প্রিমিয়াম, প্রিমিয়াম বাকি আছে তাহলে আউটস্ট্যান্ডিং প্রিমিয়াম ডেবিট, প্রিমিয়াম রেভিনিউ ক্রেডিট। ক্লেম কাভার্ড আন্ডার রি ইন্স্যুরেন্স। রি ইন্স্যুরেন্স জিনিসটা কি? রি ইন্স্যুরেন্স হচ্ছে আম, আমি যদি বলি রি ইন্স্যুরেন্স, রি ইন্স্যুরেন্স মানে হচ্ছে তোমার যেমন বাংলাদেশে বড় বড় ইন্স্যুরেন্স গুলো, যেমন একটা শিপের ইন্স্যুরেন্স করছো, অনেক সময় দেখা যায় যে একটা শিপ দুই তিনটা চারটা কোম্পানি মিলে করে। মানে ধরো এত বড় যে অনেক সময় বাংলাদেশে এটা প্রায় সময় হয় যে বড় বড় কোম্পানিগুলো তাদের রিস্ক মিটিগেট করার জন্য কি করে, বাংলাদেশে গভর্নমেন্টের কাছে, গভর্নমেন্ট যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, জীবন বীমা কর্পোরেশন, ওদের কাছে আবার ইন্স্যুরেন্সটা ও আর একটা ইন্স্যুরেন্স করে। তার মানে হচ্ছে ধরো এক্স, এটা হচ্ছে কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি এক্স গিয়ে এই কোম্পানির কাছে ইন্স্যুরেন্স করলো। ওকে। কত টাকা? 20 কোটি টাকা। ও কি করছে, এই সেম ইন্স্যুরেন্সটা আরেকটা গভর্নমেন্ট কোম্পানি বা যে কোনো একটা কোম্পানির কাছে এটা আবার ইন্স্যুরেন্স করছে। ও মানে কোম্পানি নিজে আরেকটা কোম্পানির কাছে ইন্স্যুরেন্স করছে। মানে কোনো কারণে ও এফেক্টেড হইলে এক্স যদি ক্ষতিগ্রস্ত হয় ওর কাছে যাবে, ও তখন এর কাছে যাবে, আলটিমেটলি এর কাছ থেকে এখানে আসবে টাকাটা। এই যে রিস্ক মিনিমাইজ করার জন্য ইন্স্যুরেন্সটা আবার ইন্স্যুরেন্স করা হচ্ছে, এই ব্যাপারটাকে বলা হয় রি ইন্স্যুরেন্স। Claim covered under reinsurance. তাহলে outstanding claim debit, claim revenue credit. A claim of outstanding in the book of previous year return back. গত বছরের একটা ক্লেম যদি আউটস্ট্যান্ডিং থাকে তখন হচ্ছে কি আউটস্ট্যান্ডিং ক্লেম আর ক্লেম এক্সপেন্স ডেবিট। এজেন্ট কমিশন টু বি পেইড। এখানে মাঝখানে ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে আরেকটা জিনিস থাকে এজেন্ট, মানে যারা এই মানুষগুলাকে হায়ার করে আর কি। মানে ধরো আম, আহ, মানে সোজা কথা হচ্ছে এখানে মধ্যবর্তী সুবিধাভোগী আছে, এদেরকে এজেন্ট বলা হয়। কমিশন এক্সপেন্স ডেবিট, আউটস্ট্যান্ডিং কমিশন ক্রেডিট। প্রিমিয়াম ইজ পেয়েবল আন্ডার রি ইন্স্যুরেন্স। প্রিমিয়াম যদি দাও, প্রিমিয়াম এক্সপেন্স ডেবিট, আউটস্ট্যান্ডিং প্রিমিয়াম ক্রেডিট। ম্যানেজমেন্ট এক্সপেন্স ডিউ, ম্যানেজমেন্টের যে ম্যানেজিং ডিরেক্টর তাকে এরকম ডিউ যদি হয়, ম্যানেজমেন্ট এক্সপেন্স ডেবিট, আউটস্ট্যান্ডিং ম্যানেজমেন্ট এক্সপেন্স ক্রেডিট। এটা আমরা একটা অঙ্ক করলে তখন আরো ক্লিয়ার হবে আর কি। আমি জাস্ট একটু কথাবার্তা বললাম কিছু জিনিস নিয়ে, যেমন প্রিমিয়াম নিয়ে কথা বললাম, ইন্স্যুরেন্স নিয়ে কথা বললাম। যদি একটু করে শুনো তাহলে এটা কাজে আসবে আর কি যখন আমরা অঙ্ক করব। এরপর হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড ইন রেসপেক্ট অফ বিজনেস। রেভিনিউ অ্যাকাউন্ট কি? সোজা কথা হচ্ছে এখানে আয় ব্যয় বিবরণী বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যেটা করতাম ঠিক এটাই হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্ট। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কি আছে? প্রথমে ইনকাম আসবে। ওকে। এরপর খরচগুলো আসবে। ইনকামের যে সোর্স গুলো, এখানে যত ইনকাম দেখলে তুমি যেমন লাইফ ইন্স্যুরেন্স ফান্ড অ্যাট দ্য বিগিনিং মানে বছরের শুরুতে যে টাকাটা। ওকে। প্রিমিয়াম রিসিভ, প্রিমিয়াম মানে হচ্ছে প্রতি ইনস্টলমেন্টে মানুষের কাছ থেকে যে টাকাটা পাবে এটা হচ্ছে প্রিমিয়াম রিসিপ্ট। মানে ইনস্টলমেন্টে মানুষ কেউ যদি তোমার কোম্পানিতে ইন্স্যুরেন্স করে, সে প্রতি মাসে বা প্রতি বছরে যে টাকাটা দিবে প্রতি বছর একটা নির্দিষ্ট সময় পর পর, এটা হচ্ছে প্রিমিয়াম রিসিভ।
কনসিডারেশন ফর অ্যানুইটি গ্রান্টেড, কনসিডারেশন ফর অ্যানুইটি গ্রান্টেড। তাহলে অ্যানুইটির জন্য কনসিডারেশন ফর অ্যানুইটি, অ্যানুইটি মানে কি? এটা হচ্ছে অ্যানুইটি মানে হচ্ছে অ্যানুইটি, অ্যানুইটি ডিউ, অ্যানুইটিও হচ্ছে টাইপ অফ কি ইনস্টলমেন্ট। এটা হচ্ছে বছরের শুরুতে দিতে পারে, বছরের পরে দিতে পারে। এটা হচ্ছে অনেকটা লামসাম যে অ্যামাউন্টটা আর কি, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিতে দিতে লামসাম যে অ্যামাউন্টটা, ওইটা হচ্ছে অ্যানিউটি বলা হয়। ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্ড, এগুলো হচ্ছে সব টাকা। পি এন্ড ফাইন যদি পাও তুমি, আদার ইনকাম, টোটাল ইনকাম বের করবে, এরপর খরচ। তাহলে এগুলো সবগুলো কোম্পানি কি? ডিভিডেন্ড থেকে পায়। বুঝি নাই। প্রিমিয়াম কোম্পানি তো মানে বীমা নিয়ে কাজ করে, ওরা তো ওরা ডিভিডেন্ড থেকে হ্যাঁ পাচ্ছে। হ্যাঁ, ওরা ডিভিডেন্ডও, ওরা ডিভিডেন্ড দেয়ও নেও। ডিভিডেন্ড মানে হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি অনেক সময় বিভিন্ন কোম্পানিগুলোতে ইনভেস্ট করে, তখন ডিভিডেন্ড পায়, ওই জন্য ইনকাম। অনেক সময় এটা এরা ডিভিডেন্ড দেয়। ডিভিডেন্ড কি? ওই যে প্রতি বছরে লভ্যাংশ ঘোষণা করে অনেক সময় এরা, প্রতি বছর ওই যে বোনাসের যে কথা বলতেছি, এটা অনেকটা এখানে বোনাস বলা হয় আর কি, একটা লাভ। মানে প্রতি বছর যে ব্যবসা করে একটা লাভ ওরা, যারা প্রিমিয়াম কেনে অনেক সময় অনেক প্রিমিয়াম এটা ইনক্লুড থাকে আর কি, প্রতি সময় না। আর ডিভিডেন্ড হচ্ছে এরা বিভিন্ন কোম্পানি থেকে পায়, মানে ওর টাকাটা কোথাও যদি ইনভেস্ট করে আর কি, ওইটা, ওটা হচ্ছে ডিভিডেন্ড মানে ইনকাম আর কি, বিভিন্ন ইন্টারেস্ট। এবং ওর, ও যে মানুষের কাছ থেকে টাকা নেয়, এটা কি করে সে? সে বিভিন্ন জায়গায় কিন্তু ঠিক ইনভেস্ট করে। ইন্স্যুরেন্স বাবদ যে টাকাটা নিচ্ছে প্রতি মাসে, এই যে প্রিমিয়াম বাবদ, ওই টাকাটা কিন্তু বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে। ওকে, ওই ইনভেস্ট থেকে ডিভিডেন্ড পাইতে পারে, ইন্টারেস্টও পাইতে পারে। এরপর খরচ কি? খরচ, কেউ যদি ক্লেম করে, মারা গেলে ক্লেম করতে পারে। ডেথ ম্যাচুরিটি মানে হচ্ছে 10 বছরের জন্য করছে, 10 বছর শেষ হয়ে গেছে, তাহলে ওই টাকাটা তোমাকে দিতে হবে, এটা খরচ। তারপর হচ্ছে সার্ভিভেন্স, মানে হচ্ছে বিভিন্ন কারণে দিতে হয় আর কি। তোমার অ্যাক্সিডেন্টে বেঁচে গেছে, এটা বেঁচে গেছে, ওইটা গেছে। তারপর হচ্ছে কি স্যারেন্ডার্ড ভ্যালু। স্যারেন্ডার ভ্যালু মানে হচ্ছে কি, যে ভ্যালুটা স্যারেন্ডার করছে আর কি, মানে অর্ধেক থেকে অনেক সময় কিছু মানুষ আছে অর্ধেক থেকে সে ইন্স্যুরেন্সটা বন্ধ করে দিত, তখন স্যারেন্ডার ভ্যালু বলা হয়। অ্যানিউটি পেইড মানে হচ্ছে বছর শেষে যে অ্যামাউন্টটা, মানে ধরো 5 বছর 10 বছর পর একটা নির্দিষ্ট অ্যামাউন্ট জমা হয়, ওটা হচ্ছে অ্যানিউটি। বোনাস পেইড, কমিশন পেইড, এগুলো সবগুলো খরচ। ম্যানেজমেন্ট এক্সপেন্স, ট্রান্সফার টু এনি ফান্ড, আদার টোটাল এক্সপেন্সিস। তার মানে হচ্ছে কি, ওই যে ইনকাম থেকে এক্সপেন্সটা বাদ দিছে, সোজা কথা। ইনকাম থেকে এক্সপেন্স, ইনকাম হচ্ছে আর এক্সপেন্স হচ্ছে বিয়া থেকে বিতে বাদ দিছে। তার মানে এটা কিভাবে মনে রাখবো? এটাই হচ্ছে কথা, এটা মনে রাখার ওয়ে হচ্ছে কি, সি এস এ বি সি এম টি ও, এম টি ও, সি এস এ বি সি এম টি ও, কোনগুলা? বি সি, আবার বলতেছি বি সি। নিচের এক্সপেন্ডিচার গুলা মনে রাখার জন্য যে আইটেম গুলা, এগুলা হচ্ছে সি, সি এস এ, এই তিনোটা মিলে হচ্ছে সি, সি এস এ, এরপর হচ্ছে বিসি, এরপর হচ্ছে এমটিও, ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার, এমটিও। তার মানে এটা হচ্ছে এমটিও, এমটিও। আশা করি বুঝা গেছে। স্যার অ্যাপ্রোপ্রিয়েট, ইনকাম গুলো তো তাহলে সিরিয়ালি লিখতে হবে না, হ্যাঁ তাই না? লিখতে হবে। মানে এখানে সিরিয়াল বলতে তোমার ওলট পালট হলেও সমস্যা নাই। ওকে, একটু মানে এখানকার মধ্যে মেনটেন করার চেষ্টা করবো আর কি, 4-5টা ইনকামের বাইরে আর আসে না। ওকে, খুব বেশি সিরিয়াল মেনটেন করতে হবে ওই এর আগের ক্ষেত্র, মানে তুমি পারলে করবা আর কি, বেটার। বাট চেষ্টা করবা, বাট চেষ্টা করো। এরপর ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটে কি কি আছে? লোন অ্যাডভান্স অন মর্টগেজ পলিসিস, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট ফিক্সড অ্যাসেট, আমরা জানি এগুলো ফিক্সড অ্যাসেট। ওকে, টোটাল অ্যাসেট, এরপর হচ্ছে লাইবিলিটি, রিজার্ভ এন্ড সারপ্লাস, এই যে এগুলা, টোটাল লাইবিলিটি এন্ড ইকুইটি। ব্যালেন্স শিট হুবহু একই, এখানে কোনো কিছুই নাই। ওকে, এইখানে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? এতটুক পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আমি এটা গ্রুপে দিয়ে দিচ্ছি। আহ এখন গ্রুপে দিয়ে দিব এটা।
তোমরা একটু এটা একটু পড়ে নিবা, সেটা ক্লাস শেষে দিচ্ছি। এখন আমরা একটা অঙ্ক করলে তখন বোঝা যাবে যে আমরা যা শিখছি তার সাথে রিলিভেন্ট কিনা। প্রশ্নটা কি বুঝা যাচ্ছে? একটু ঝাপসা মনে হচ্ছে। বুঝা যাচ্ছে? জি স্যার, একটু ঝাপসা প্রশ্ন। আচ্ছা, ওকে, আমরা একটু দেখি। এলি, প্রমি বাসায় কি অঙ্কগুলো করছে? লিজের অঙ্কগুলা কোনো প্রবলেম? আচ্ছা, এর ফাঁকে বলে দিই, তোমার জেসমিন মনে বলছে কস্ট অ্যাকাউন্টিং নিয়ে কি একটা কথা বলছিলে, বলো তো। আমি বুঝি না, এটা অনেক বড় লম্বা লেখা লিখছো। স্যার বলতেছিলাম যে আমরা তো বলছিলাম ফিফথ পেপারটা শেষ হইলে সিক্স পেপারটা আমরা পড়তে পারি। তো এখন তো একদমই সময় নাই, বা আমরা কি করব? যেমন আমি হচ্ছে ওই পেপারের কোনো ম্যাথই করি নাই। তো মানে আপনার থেকে আচ্ছা, আইডিয়া চাচ্ছিলাম আর কি কি করা যায় বা কিরকম। প্রথম আইডিয়া হচ্ছে লাস্ট 5 ইয়ারের কোয়েশ্চেন গুলা থেকে, প্রথম আজকে লাস্ট 5 ইয়ার কোয়েশ্চেন গুলা থেকে গত বছর যা আসছে ওগুলো বাদ দিয়ে বাকি প্রশ্নগুলো আগে পড়ে ফেলো। জাস্ট লাস্ট 5 ইয়ারের প্রশ্ন। প্রথম যে কাজটা করবে, লাস্ট যা প্রশ্ন আছে কোনো টেস্ট পেপার বা যা বইয়ে, প্রথম পার্টটা শেষ করে ফেলবে, ইয়ার কোয়েশ্চেন গুলো শুধুমাত্র। যত 7 8 10 বছর থাকলে 10 বছর, মানে 10টা 10টা কোয়েশ্চেন গুলো পার্ট 1। ওকে, বি এর জন্য লাস্ট 5 ইয়ার্স জি করে স্যার। ফেলবা। বি এর জন্য বি পার্টটা লাস্ট 5 ইয়ার্স করে ফেলবা। সি এর জন্য লাস্ট 3 ইয়ার্স করে ফেলবা। শুধুমাত্র লাস্ট 3 ইয়ার্স, কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন মানে গত বছরের কোয়েশ্চেনটা বাদ দিয়ে। এরপর যদি সময় থাকে তাহলে আমার সাথে কথা বলবা। শর্টকাট সাজেশন হচ্ছে একটু, আমি কি বুঝাইতে পারছি সবাইকে? জি স্যার। স্যার পার্ট এ বি এর জন্য লাস্ট 5 ইয়ার্স, আর পার্ট সি না, এর জন্য লাস্ট 3 ইয়ার্স। এর জন্য হচ্ছে লাস্ট 7 8 ইয়ার, 8 ইয়ার মিনিমাম, 8 থেকে 10 ইয়ার। মানে এক লাইনের কোয়েশ্চেন গুলো আর কি। জি জি। তোমার বইয়ে যতটুকু পর্যন্ত আছে সবগুলো পড়ে ফেলো। বি হচ্ছে 5 ইয়ার, আর সি হচ্ছে 3 ইয়ার। ঠিক আছে। ইমিডিয়েট গত বছরটা বাদ দিয়ে, তাই না? গতবারের পরীক্ষাটা বাদ দিয়ে, হ্যাঁ, মানে ইমিডিয়েট এক্সামটা বাদ দিয়ে আর কি, আমাদের আগে যেটা হয়েছে ওইটা বাদ দিয়ে। হ্যাঁ, ওইটার প্রশ্নগুলো বাদ দিয়ে আর কি। হুম। স্যার এবারে কি সাজেশন বুক থেকে কমন আসবে নাকি? শুনলাম যে মানে বই থেকে করতেছে, সাজেশন থেকে কমন আসবে না, এরকম কিছু। ওইটা অন্য জিনিস, অন্য আলাপ। তোমার তো আগে বেসিক জিনিসটা পড়ে ফেলে, ওটা প্লাস পাওয়ার জন্য। জি। হুম। আর অন্যরা, আহ, তুমি আগে এটা শেষ করো না, তারপর কথা বলো, এটা শেষ করার পর বলো। এটা, তোমার তো আগে বেসিক জিনিসটা দরকার, জি স্যার। ওইটা শেষ করো। ঠিক আছে, ওকে, আমরা আসি। বলছে কি এখানে, বলছে এবিসি, এবিসি হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, ডিসক্লোজড এ ফান্ড অফ 50 লাখ। 50 লাখের একটা ফান্ড, 50 লাখ, 50 লাখের একটা ফান্ড on December 30, before taking the following into consideration. A claim of 80,000 was initiated but not admitted. তার মানে আমরা একটা প্রশ্ন পড়ছিলাম প্রথমে, যে ইনিশিয়েটেড হয়েছে নট ক্লেম। প্রথম জিনিসটা এই যে ক্লেম ইনিশিয়েটেড বাট নট অ্যাডমিটেড, পড়ছিলাম না এটা সবার? জি স্যার, প্রথম জার্নালটা। প্রথম জার্নালটা, এটা জার্নাল কি প্রথম জার্নালটা?
ওকে, প্রথম জার্নালটা হচ্ছে ক্লেম এক্সপেন্স ডেবিট আউটস্ট্যান্ডিং ক্লেম ক্রেডিট। তাহলে আমি যদি এখানে আসি, দেখো ক্লেম অ্যাকাউন্ট ডেবিট আউটস্ট্যান্ডিং ক্লেম অ্যামাউন্ট, অর্থাৎ ক্লেম অ্যামাউন্ট, অ্যামাউন্ট ডেবিট 80,000 টাকা, আউটস্ট্যান্ডিং ক্লেম ক্রেডিট। ক্লিয়ার এটা? এক নাম্বার, হুবহু আমরা যেটা জাবেদা করছি এটা। এরপর a claim of 12,000 outstanding in the book for 5 years is written back। আবার বলতেছি, a claim of 12,000 outstanding in the book for 5 years is written back। a claim for 12,000 মানে একটা ক্লেম আছে যেটা 12,000 টাকার আউটস্ট্যান্ডিং, বকেয়া আছে, ইন দ্য বুক ফর 5 ইয়ার্স ইন রিটার্ন ব্যাক, 5 বছর আছে, ইজ রিটার্ন ব্যাক, যেটা লিখিত হচ্ছে, এটাও একটা জাবেদা আছে। 6 নম্বরটা দেখো, a claim for outstanding in the previously written back, তাহলে আউটস্ট্যান্ডিং ক্লেম ডেবিট, ক্লেম এক্সপেন্স ক্রেডিট, আউটস্ট্যান্ডিং ক্লেম আর ক্লেম এক্সপেন্স। তার মানে হচ্ছে কি আউটস্ট্যান্ডিং ক্লেম আর ক্লেম এক্সপেন্স বা ক্লেম অ্যাকাউন্ট, তুমি যেটা বলো ক্লেম এক্সপেন্স, যেটা সমস্যা নেই। 12,000 12,000, তাহলে 2 গেল। 3, রিটার্ন ব্যাক কেটে কি টাকা দিয়ে দিছে? না, রিটার্ন ব্যাক মানে হচ্ছে কি, যেমন এটা, যেমন a claim of 12,000 টাকা আউটস্ট্যান্ডিং ইন দ্য বুক অফ 5 ইয়ার্স ইজ রিটার্ন ব্যাক, মানে হচ্ছে একটা ক্লেম 12,000 আউটস্ট্যান্ডিং ছিল কত 5 বছর আগে, রিটার্ন ব্যাক মানে হচ্ছে এটা ফেরত দেওয়া হয়েছে আর কি। মানে তোমার 12,000 টাকার একটা বিল বকেয়া আছে, সোজা কথা হচ্ছে এটা। ওকে, ওই জন্য আউটস্ট্যান্ডিং ক্লেম ছিল আগে, এই ক্লেমটা ক্রেডিট ছিল, এটা ডেবিট করে ফেলছে। এরপর এটা কি, ক্লেম অ্যাকাউন্ট করতে গিয়ে দিছে, ক্লেম অ্যাকাউন্ট থেকে সোজা কথা 12,000 টাকা তুমি রিটার্ন ব্যাক, এখন এটা ব্যাক করে ফেলছো। ক্লিয়ার? টাকা আচ্ছা, দিলে আর এখানে আর ক্যাশ। না, টাকা না, টাকা না, এটা হচ্ছে ক্লেমটা নাই, টাকা দেয় নাই। আচ্ছা, এটা আরেকটা অঙ্ক করলে আমি ক্লিয়ার বলতেছি একটা, আসো। ইন্টারেস্ট অ্যাক্রুড অন সিকিউরিটিজ 90,000, ইন্টারেস্ট অ্যাক্রুড, ইন্টারেস্ট বকেয়া আছে, অন সিকিউরিটিজ 90,000। তাহলে ইন্টারেস্ট বকেয়া থাকলে কি, অ্যাক্রুড ইন্টারেস্ট অ্যাকাউন্ট আর ইন্টারেস্ট অ্যাকাউন্ট। আবার বলতেছি, ইন্টারেস্ট বকেয়া আছে, আমরা যদি এখানে আসি, ইন্টারেস্ট অ্যাক্রুড অন সিকিউরিটি, 3 নম্বরটা দেখো, ইন্টারেস্ট অ্যাক্রুড ইন্টারেস্ট অথবা ইন্টারেস্ট রিসিভেবল, ইন্টারেস্ট বকেয়া আছে, ইন্টারেস্ট অ্যাক্রুড অন সিকিউরিটি, মানে তুমি ইন্টারেস্ট পাবা আর কি, কোন একটা কোম্পানিতে তুমি ইনভেস্ট করছো, ইন্টারেস্টটা পাওয়া, তাহলে পাইলে হচ্ছে ইন্টারেস্ট রেভিনিউ বা ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট, ইন্টারেস্ট রিসিভেবল অথবা অ্যাক্রুড ইন্টারেস্ট, কি কথা অ্যাক্রুড ইন্টারেস্ট, বকেয়া ইন্টারেস্ট। তার মানে এখানে কি হবে, ইন্টারেস্ট পাবা, ওই জন্য অ্যাক্রুড ইন্টারেস্ট অথবা ইন্টারেস্ট রিসিভেবল, যে কোনো একটা দিতে পারো। এরপর হচ্ছে কি ইন্টারেস্ট অ্যাকাউন্ট, এটা ইন্টারেস্ট অ্যাকাউন্ট না, এটা রেভিনিউ দিতে পারো, আরো ভালো হবে, রেভিনিউ, রেভিনিউ ইন্টারেস্ট দিতে পারো, ইন্টারেস্ট রেভিনিউ দিতে পারো। মানে তুমি এই এই ফর্মুলা অনুসারে কাজ করতে পারো। 3 নাম্বার, ইন্টারেস্ট ইনকাম বা ইন্টারেস্ট রেভিনিউ। ওকে, ইন্টারেস্ট ইনকাম দিতে পারো এখানে, ইন্টারেস্ট অ্যাকাউন্ট না দিয়ে। এরপর বোনাস ইউটিলাইজ ইন রিডাকশন অফ প্রিমিয়াম, বোনাস, বোনাসটা প্রিমিয়াম বাবদ দিয়ে দেওয়া হয়েছে 40,000 টাকা, এখানে আছে এটা। 2 নাম্বার, বোনাস এক্সপেন্স আর প্রিমিয়াম রেভিনিউ। তাহলে এখানে দেখা যায় বোনাস এক্সপেন্স, বোনাস ইন ডিডাকশন অফ প্রিমিয়াম অ্যাকাউন্ট দিতে পারো অথবা বোনাস এক্সপেন্স দিতে পারো, বোনাস এক্সপেন্স দিতে পারো আর প্রিমিয়াম অ্যাকাউন্ট বা প্রিমিয়াম রেভিনিউ। ওকে, এখানে প্রিমিয়াম রেভিনিউ বাবদ দিতে পারো। বোনাস কি পেমেন্ট করা হয়েছে বীমাদাতাকে? না, বোনাস বীমাদাতাকে পেমেন্ট করা হয় নাই, মানে ধরো বোনাস পাবে আর কি এই বছর বীমা গ্রহীতা, দাতা না, বীমা দাতা বীমা গ্রহীতাকে দিবে, যে মানে কাস্টমারকে দিবে আর কি, ইন্স্যুরেন্স কোম্পানি কাস্টমারকে বোনাস দিবে এই বছর 40,000 টাকা। ঠিক আছে, 40,000 টাকা তুমি বোনাস দিবা, মানে তুমি, আমি ইন্স্যুরেন্স কোম্পানি, আমি কোম্পানি, আর এটা হচ্ছে ব্যক্তি যে ইন্স্যুরেন্স করছে। বোনাস হচ্ছে কি,
কোম্পানি দিবে যে ব্যক্তিকে, ধরো 40,000 টাকা বোনাস দেওয়ার কথা কখন, 1 জানুয়ারি 2025-এ বোনাস দেওয়ার কথা। কিন্তু 1 জানুয়ারি 2025-এ আবার ব্যক্তি 50,000 টাকা কি দেওয়ার কথা, প্রিমিয়াম দেওয়ার কথা। ও কি করছে, এই 40,000 টাকা তোমাকে দিতে হবে না, আমি 10,000 টাকা দিয়ে দিচ্ছি। তার মানে হচ্ছে এটা এই 40,000 টাকা প্রিমিয়াম বাবদ অ্যাডজাস্ট হয়ে গেছে। ওকে, এটা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। মানে প্রিমিয়ামটা না, সরি, বোনাসটা না দিয়ে এটা প্রিমিয়ামের সাথে অ্যাডজাস্ট হ্যাঁ করে হ্যাঁ, কম টাকা প্রিমিয়ামের নিই। সাথে অ্যাডজাস্ট করে ফেলছে। ওকে, এরপরে এজেন্ট কমিশন ইজ টু বি পেইড, তাহলে এজেন্টের কমিশনটা দিয়ে দিছে আমার জন্য খরচ। তাহলে কি কমিশন অ্যাকাউন্ট বা এক্সপেন্সও হইতে পারে, এটা কমিশন অ্যাকাউন্ট অথবা এক্সপেন্স। তাহলে এজেন্ট কমিশন ইজ পেইড, এটা কত নাম্বার? এই যে এটা এইভাবে লিখতে পারো তুমি, কমিশন এটা এক্সপেন্স, কমিশন এক্সপেন্স, আর আউটস্ট্যান্ডিং কমিশন মানে বকেয়া কমিশনটা তুমি দিয়ে দিছো কমিশন এক্সপেন্স। তাহলে এখানে কি কি লিখতে পারি, কমিশন এক্সপেন্স, কমিশন না লিখে কমিশন এক্সপেন্স আর আউটস্ট্যান্ডিং কমিশন লিখতে পারি। শেষ। এরপর হচ্ছে আউটস্ট্যান্ডিং ক্লেম কাভার্ড আন্ডার রি ইন্স্যুরেন্স, রি ইন্স্যুরেন্সের আন্ডারে ক্লেম কাভার্ড, এই যে ক্লেম কাভার্ড আন্ডার ইন্স্যুরেন্স 5 নাম্বার। আউটস্ট্যান্ডিং ক্লেম, ক্লেম কাভার্ড মানে আউটস্ট্যান্ডিং ক্লেমটা ক্রেডিট ছিল ডেবিট হয়ে গেছে, ক্লেম রেভিনিউ। আউটস্ট্যান্ডিং ক্লেম আর ক্লেম রেভিনিউ, এই যে আউটস্ট্যান্ডিং ক্লেম আর একটা ক্লেম অ্যাকাউন্ট মানে ক্লেম রেভিনিউ অ্যাকাউন্ট আর কি। এরপর হচ্ছে আউটস্ট্যান্ডিং প্রিমিয়াম, প্রিমিয়াম বাকি আছে কত, 40,000 টাকা। তাহলে প্রিমিয়াম দিয়ে দিবে, আউটস্ট্যান্ডিং প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট, আর প্রিমিয়াম রেভিনিউ বা প্রিমিয়াম হচ্ছে রেভিনিউ, আমার জন্য রেভিনিউ। আউটস্ট্যান্ডিং, এই যে এটা 4 নাম্বার, আউটস্ট্যান্ডিং প্রিমিয়াম ডেবিট, প্রিমিয়াম রেভিনিউ ক্রেডিট। এটা প্রিমিয়াম রেভিনিউ দিতে পারো, এটা প্রিমিয়াম রেভিনিউ দিতে পারো, সরি এটা এটা প্রিমিয়াম রেভিনিউ দিতে পারো। 7 নাম্বার। আর প্রিমিয়াম অফ 10,000 টাকা ইজ পেয়েবল আন্ডার রি ইন্স্যুরেন্স, তাহলে রি ইন্স্যুরেন্সের আন্ডারে যদি দিই তাহলে কি হবে, প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট দিয়ে দিচ্ছি, প্রিমিয়াম রেভিনিউ ডেবিট, আউটস্ট্যান্ডিং প্রিমিয়াম অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে আমি যদি বলি আউটস্ট্যান্ডিং প্রিমিয়াম ক্লেম কাভার্ড, প্রিমিয়াম ইজ পেয়েবল আন্ডার, এই যে এটা 8 নাম্বারটা, তাহলে প্রিমিয়াম এক্সপেন্স ডেবিট, আউটস্ট্যান্ডিং প্রিমিয়াম ক্রেডিট। প্রিমিয়াম অ্যাকাউন্ট যেটা এটা এক্সপেন্স লিখতে পারো, প্রিমিয়াম অ্যাকাউন্ট ক্রেডিট। এটাতে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? কোয়েশ্চেন আছে কারো?